ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন জীবন্ত শহর হল বেনারস, যেখানে আছে ভগবান শিবের অন্যতম পবিত্র একটি জ্যোতির্লিঙ্গ। কাশী বিশ্বনাথ মন্দিরও এই শহরেই কিন্তু অবস্থিত। আসুন তাহলে দেখে নেওয়া যাক 3 রাত্রি 4 দিনের মধ্যে বেনারসে আমরা কি কি ঘুরেছিলাম। বেনারস যাওয়ার জন্য হাওড়া ও কলকাতা থেকে অনেকগুলি ট্রেন আছে, তবে আমরা গিয়েছিলাম 22587 অমৃত ভারত এক্সপ্রেস ধরে, যেটি শিয়ালদহ থেকে ছাড়ে সন্ধেবেলা 7:30 আর বেনারস পৌঁছে যায় সকাল 7:20। এই পুরো ট্রেনটাই স্লিপার ট্রেন, ভাড়া লাগে 515 টাকা। ট্রেনটি কেবলমাত্র সোম, বুধ ও শনিবার যায়। এটি কিন্তু বারাণসী জংশন নয়, এটি বানারস স্টেশন। যে কোনো একটিতে আপনারা নামতে পারেন। স্টেশনের বাইরে পেয়ে যাবেন প্রচুর অটো। দরদাম করতেই হবে, না হলে গদলিয়া চক যাওয়ার জন্য 500 টাকা পর্যন্ত চাইতে পারে। অনেক দরদাম করার পর 120 টাকায় রাজি হয়ে এগিয়ে চলেছি গদলিয়া চকের দিকে। এখানে আবার হচ্ছে রোপওয়ের কাজ, তাই অটো যেতে পারবে না। সেই জন্য 2 মিনিট আগেই আমাদের অটো থেকে নেমে যেতে হয়েছিল। যেখানে রোপওয়ের কাজ হচ্ছে তারই পাশ দিয়ে আমরা হেঁটে চলে গিয়েছিলাম গদলিয়া চক। এই হলো ব্যস্তবহুল গদলিয়া চক। এইখান থেকে যে রাস্তাটি দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছে, আমরা সেই দিকেই হাঁটতে থাকবো, কারণ আমাদের ঘর বুকিং করা আছে দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই। সামনেই দেখতে পাচ্ছেন দশাশ্বমেধ ঘাট, আর ডান দিকের এই গলিটির ভিতরেই আমরা এখন ঢুকে যাব। এরই ভিতরে রয়েছে কানাড়া ব্যাংকের হলিডে হোম, যেটা আমরা বুকিং করেছিলাম। গলির মুখেই পেয়ে যাবেন অনেক বাজারের দোকান, সেই সঙ্গে চায়ের দোকান, কচুরির দোকান, সমস্ত কিছু রয়েছে। এই লাল রঙের বাড়িটি হচ্ছে কানাড়া ব্যাংকের হলিডে হোম। দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো বাড়ি। বাড়িটির নিচে রয়েছে একটি মন্দির, আর ডান দিক দিয়ে রয়েছে ওপরে উঠে যাওয়ার সিঁড়ি। বাড়িটি বহু পুরনো হওয়ার জন্য বাড়ির সিঁড়িগুলো বেশ উঁচু। বয়স্কদের ওঠার জন্য একটু অসুবিধাজনক তো বটেই। প্রথমেই বলে রাখি, এই ঘরের ভাড়া অত্যন্ত সামান্য। 1 নম্বর ঘরের মধ্যে 2টি ঘর রয়েছে, যেখানে প্রাপ্তবয়স্ক 6 জন একসঙ্গে থাকতে পারবেন। সেই সঙ্গে আছে রান্নাঘর, বাথরুম ও একটি ছাদ। প্রতিদিনের ঘর ভাড়া 1000 টাকা। দশাশ্বমেধ ঘাটের একদম কাছে কম বাজেটে থাকতে চাইলে এখানে আপনারা বুকিং করতেই পারেন। তবে বলে রাখি, এই ঘরগুলির মধ্যে কোনোভাবেই কিন্তু লাক্সারি খুঁজে পাবেন না। বুকিং করবেন কিভাবে সেই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। স্নান সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বেলা 10টার মধ্যে। আজকেই দুপুরবেলায় আমরা পুজো দেবো। এখন যাব একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরে চলে যাব মণিকর্ণিকা ঘাটের দিকে। এখন দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটের একদম সামনে। আপনাদের জানিয়ে রাখি,
বেনারস আসার সবথেকে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। মার্চের পর বেনারসের তাপপ্রবাহ অনেক বেশি চলে, তাই এই সময় এসে ঘুরতে ইচ্ছা করবে না। এসে গেছি মণিকর্ণিকা ঘাটের একদম সামনে। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির, যা মণিকর্ণিকা ঘাটে একদম গঙ্গার ধারেই কিন্তু অবস্থিত। মণিকর্ণিকা ঘাটের একদম পাশেই রয়েছে মণিকর্ণিকা কুণ্ড। ভগবান শিবের সহধর্মিণী দেবী পার্বতী যখন স্নান করছিলেন, তখন তার কানের একটি মণি বা দুল এই স্থানে পড়ে যায়। সেই জন্য এই স্থানের নাম হয় মণিকর্ণিকা। রত্নেশ্বর মহাদেব মন্দিরটি 9 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে হেলে আছে, যা ইতালির বিখ্যাত পিসার হেলানো টাওয়ারের চেয়েও বেশি। বছরের বেশিরভাগ সময় এই মন্দিরের গর্ভগৃহ জলের নিচে ডুবে থাকে। কথিত আছে মানসিংহের কোনো এক সেবক তার মা রত্নাবাইয়ের জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন, কিন্তু মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সেই জন্যেই কিন্তু এই মন্দিরটি ধীরে ধীরে হেলতে শুরু করে। প্রাচীনতম মহা শ্মশানটিও কিন্তু আছে এই মণিকর্ণিকা ঘাটেই। পৌরাণিক মত অনুযায়ী এখানে যদি কারো শেষকৃত্য সম্পন্ন হয়, তাহলে তার আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। এরপর চলে গিয়েছিলাম ত্রিপুরা সুন্দরী মন্দির দেখতে, যেটি মণিকর্ণিকা ঘাটের একদম পাশেই অবস্থিত। এরপর আমরা চলে আসি কাশী বিশ্বনাথ করিডোরে, কারণ আমাদের 12:30 থেকে 2টোর মধ্যে সুগম দর্শনের জন্য টিকিট আগে থেকেই কাটা ছিল। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট দিয়ে আপনারা সুগম দর্শন, রুদ্রাভিষেক, মঙ্গল আরতি এই সব কিছুর জন্য টিকিট অগ্রিম কাটিয়ে রাখতে পারেন। এছাড়াও জেনারেল কিছু লাইন হয়, সেই জেনারেল লাইন দিয়েও আপনারা পুজো দিতে পারেন। সুগম দর্শন করলে 300 টাকা করে টিকিট লাগে এক একজনের, আর সেই সঙ্গে প্রসাদ হিসাবে একটি লাড্ডুর বক্সও দেওয়া হয়ে থাকে। কাশী বিশ্বনাথ করিডোরের ভিতর দিয়ে আমরা চলে এসেছি একেবারে বাইরের দিকে, 4 নম্বর গেটের কাছে। এই 4 নম্বর গেটের কাছ থেকেই সুগম দর্শনের লাইন শুরু হয়, তাই বাইরে থেকে ডালা নিয়ে জুতো ক্যামেরা রেখে তারপরেই আমরা ভেতরে ঢুকেছিলাম। যে কোনো দর্শনের জন্য হার্ড কপি টিকিট অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে। পুজো দেওয়ার পর আপনারা দেখে নিতে পারেন অন্নপূর্ণা মায়ের মন্দির, এবং সেখান থেকে আপনারা প্রসাদ গ্রহণও করতে পারেন, যেটা একেবারে বিনামূল্যে বিতরণ করা হয়। বিকালে বেরিয়ে পড়ি কালভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে। গোদলিয়া চকের দিকে যাওয়ার সময় নজরে আসে খিচুড়ি বাবার মন্দির। এখানেও বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা হয়। বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের কাছ থেকে
200 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে চলে আসি মৃত্যুঞ্জয় মন্দিরে। মহামৃত্যুঞ্জয় মন্দিরের মধ্যে আছে একটি ধন্বন্তরী কূপ। ভক্তদের বিশ্বাস, এই কূপের জল পান করলে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এরপর রিকশার দাদা আমাদেরকে নিয়ে চলে গিয়েছিলেন বেনারসি শাড়ির দোকানে। আসলে ওনার সঙ্গে কথাই হয়েছিল 200 টাকার বিনিময়ে উনি মহামৃত্যুঞ্জয় মন্দির, বেনারসি শাড়ির দোকান এবং কালভৈরব মন্দির এই 3টি ঘোরাবেন। কালভৈরব মন্দির হলো ভগবান শিবের কালভৈরব রূপকে উৎসর্গীকৃত একটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত মন্দির। বিশ্বাস করা হয় তার অনুমতি ছাড়া কাশীতে কেউ প্রবেশ করতে পারে না। এই মন্দিরের ছবি নেওয়া বারণ, তাই কোনো ছবি তুলিনি। স্যাফরন রেস্টুরেন্টের বিখ্যাত ফ্যামিলি ধোসা খাওয়ার জন্য চলে এসেছিলাম। আজ 2রা মার্চ। সকালবেলা স্নান করে বেরিয়ে পড়েছি অনেকগুলি মন্দির ঘুরে দেখব বলে। খিচুড়ি বাবার মন্দিরে এখন খিচুড়ি তৈরি হচ্ছে, তাই খিচুড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। গোদলিয়া চক থেকে একটি অটো আজকে সারাদিনের জন্য বুকিং করে নিই। অটো ভাড়া নিয়েছিল 1500 টাকা। অটো দাদাকে বাদ দিয়ে অটোর মধ্যে ছিলাম আমরা মোট 5 জন। প্রথম আমরা দেখে নিই মণি মন্দির। উনিশশো দশকে প্রতিষ্ঠিত এই মন্দিরে 150টিরও বেশি ছোট শিবলিঙ্গ সহ একটি প্রধান শিবলিঙ্গ এবং রাম, সীতা ও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। মণি মন্দির দেখেই তারপর চলে এসেছিলাম দুর্গা মন্দির ও দুর্গা কুণ্ড দেখতে। দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি। কথিত আছে নাটোরের রানী ভবানী মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি লাল পাথর দ্বারা নির্মিত। মন্দিরের ভিতরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভেতরের কোনো ছবি দেখাতে পারবো না। দুর্গা মন্দিরের ঠিক পাশেই দুর্গা কুণ্ড নামে একটি পবিত্র জলাশয় রয়েছে। এবার এসে গেছি তুলসী মানস মন্দিরে। ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত একটি বিখ্যাত মন্দির। এইখানেই 1600 শতাব্দীতে সাধক তুলসীদাস তার মহাকাব্য রামচরিতমানস রচনা করেছিলেন। 1964 সালে কলিকাতায় সুরকা পরিবার এই মন্দিরটি নির্মাণ করে। মন্দিরের দেওয়ালে রামচরিতমানসের বিভিন্ন শ্লোক খোদাই করা আছে। এখন এসে গেছি ত্রিদেব মন্দির দেখতে। এটি প্রধানত ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই 3 দেবতাকে উৎসর্গ করেই এই মন্দিরটি নির্মিত হয়েছিল।
এরপর চলে আসি সংকট মোচন হনুমান মন্দির দেখতে। এই মন্দিরের ভিতরে ক্যামেরা ও মোবাইল অ্যালাউ নয়। ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে। এসে গেছি বিড়লা মন্দিরের একদম সামনে, যেটি নতুন বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। বেনারস হিন্দু ইউনিভার্সিটির চত্বরে অবস্থিত একটি দৃষ্টিনন্দন ও সুউচ্চ শিব মন্দির। বিখ্যাত বিড়লা পরিবার দ্বারা নির্মিত এই মন্দিরটি। মন্দিরের মূল চূড়াটি প্রায় 2500 ফুট উঁচু। नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे। এইবার নদী পেরিয়ে আমরা চলে এসেছি রামনগর ফোর্টের একদম সামনে। 1750 সালে এই রামনগর ফোর্ট তৈরি হয়েছিল। বেনারসের মহারাজা বলবন্ত সিং এটি তৈরি করেছিলেন। লাল বেলে পাথরের তৈরি এই দুর্গে মুঘল স্থাপত্যের দারুণ নিদর্শন কিছু রয়েছে। এর ভিতরে রয়েছে একটি চমৎকার মিউজিয়াম। গেট দিয়ে ঢুকে বাঁদিকে পেয়ে যাবেন মিউজিয়ামে যাওয়ার টিকিট কাউন্টার। কাউন্টার থেকে আপনারা টিকিট কাটিয়ে নেবেন। অ্যাডাল্টদের জন্য টিকিট মূল্য হচ্ছে 80 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। ফোর্টের ভিতর দিয়েই পেয়ে যাবেন গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তা। এই জায়গাটি একদম মিস করবেন না কিন্তু। आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया गर निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो। রামনগর ফোর্টের পাশেই রয়েছে শিবপ্রসাদ লস্যি ভান্ডার। এখান থেকে লস্যি খেয়ে এগিয়ে চলেছি সারনাথের দিকে। বেনারস শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ। বৌদ্ধ ধর্মের 4টি প্রধান তীর্থস্থানের মধ্যে সারনাথ হল অন্যতম। সারনাথে থাই মন্দির প্রাঙ্গণে অবস্থিত দণ্ডায়মান বুদ্ধ মূর্তির উচ্চতা 80 ফুটের মতো। সারনাথকে ভালো করে ঘুরতে গেলে একটা দিন আপনাদের পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত কাটিয়ে দিতে হবে এই সারনাথেই। তবে এই পুরো এরিয়াটা ঘুরে দেখে শেষ করা যায়। সম্রাট অশোকের নির্মিত এই বিশাল স্তূপাটি সেই পবিত্র স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধদেব তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছিলেন। এরপর একে একে আমরা অশোক স্তম্ভ, ডিয়ার পার্ক, নমঘাট এই সব দেখে চলে আসি গোদলিয়া চকে।
বিকালেই আমরা দেখে নেব গঙ্গা আরতি। सब जग को क्या बताऊं, सब जग को। গঙ্গা আরতি দেখে আমরা আবারও চলে গিয়েছিলাম মণিকর্ণিকা ঘাটের দিকে, কারণ রাত্রিরের দৃশ্যটা মণিকর্ণিকা ঘাটে ঠিক কিরকম লাগে সেটি দেখবো বলে। গিয়ে দেখি ওখানেও কিন্তু আরতি হচ্ছে। রাত্রি ৯টার সময় আমরা আবারও চলে এসেছি বিশ্বনাথ করিডোরে। আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনারা সকালের দিকে পুজো নাও দিতে পারেন, রাত্রি ৯টার সময় এসে একবার চেষ্টা করবেন। এই সময় কিন্তু একদমই লাইন থাকে না, একদম ফাঁকায় ফাঁকায় লাইন ছাড়াই আপনারা পুরোপুরি ভেতরে ঢুকে গিয়ে ঠাকুর দর্শন করতে পারবেন। राधा कृष्ण नर नारी में समाया तेरा नाम रे, सांसों में तेरा ही नाम है मेरी, सांसों में तेरा ही नाम। আজকের দিনটা রেখেছি শুধুই পায়ে হেঁটে বেনারস ঘুরে দেখব বলে। আসলে বেনারসে কিন্তু ম্যাক্সিমাম জায়গা যদি আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারেন তাহলে সব থেকে ভালো করে দেখতে পারবেন। সকাল ৬টার সময় দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটতে শুরু করি অস্সি ঘাটের দিকে। হাঁটতে হাঁটতে এখন এসে গেছি কেদার ঘাটের একদম সামনে, আর এখানেই আমরা দেখে নেব গৌরী কেদার মন্দির। বেনারসে কাল হোলি, তাই হোলিকা দহন করার জন্য চারিদিকেই এইরকম সুন্দর করে সাজানো হয়েছে। অস্সি ঘাটেও ভোরবেলা গঙ্গা আরতি হয়, তারপরেই শুরু হয়ে যায় যোগ শিবির। যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারেন। प्राणायाम किया आपने, शरीर अंदर से पूर्ण रूप में स्वस्थ हो गया और बाहर से भी स्वस्थ रहे। हाथ पैर घुटना कमर पीठ गर्दन सब दोनों पैर टुगेदर, फ्रंट बैक थर्ड जी फोर्थ हाँ फिफ्थ या 6 7 8। এখন এসে গেছি তুলসী দাসের আখড়াতে। এটি তুলসী ঘাটের একদম সামনে। ঘাটের সিঁড়ি দিয়ে সোজা ওপরের দিকে উঠে এলেই দেখতে পাবেন তুলসী দাসের আখড়া। ভোর ৫টা থেকে এই আখড়া খুলে যায়। এটি একটি কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র। স্থানীয় বহু ছেলেরা এই প্রশিক্ষণ নিয়ে থাকে, যা তাদের বংশ পরম্পরায় চলে আসছে। কুস্তি চর্চা দেখতে হলে সকাল ৭টার মধ্যে আসার চেষ্টা করতে হবে। এই ট্রিপে এখনো পর্যন্ত আমাদের গঙ্গাবক্ষে ঘোরা হয়নি, তাই অস্সি ঘাট থেকেই ১০০ টাকা জনপ্রতি দিয়ে চলে গিয়েছিলাম নমঘাট পর্যন্ত ঘুরতে। কিন্তু আরও বেশ কিছু মন্দির দেখব বলে আমরা মাঝ রাস্তায় অর্থাৎ সিন্ধিয়া ঘাটের কাছে নেমে পড়ি। অস্সি ঘাট পর্যন্ত আর আমরা যাইনি। বেনারসের গলিগুলো দিয়ে হাঁটার সময় দেওয়ালের ধারে করা থাকে এই রকম সুন্দর সুন্দর চিত্র, যা আপনার নজর কাড়বে। এখন আমরা যাচ্ছি পিতা মহেশ্বর মহাদেবকে দর্শন করতে। এই শিবলিঙ্গটি মাটি থেকে প্রায় ৩০ ফুট নিচে ভূগর্ভে অবস্থিত। ভূগর্ভস্থ হওয়ার কারণে সরাসরি ভিতরে যাওয়ার নিয়ম বছরে একবার।
মহাশিবরাত্রির দিনে। অন্যান্য সময় দর্শনার্থীরা ছিদ্র বা গর্তের মাধ্যমেই পূজা ও দর্শন করে থাকেন। তারপর চলে আসি শ্রী মণিকর্ণিকেশ্বর মন্দিরে। এই মন্দিরের শিবলিঙ্গটিও ভূগর্ভেই অবস্থান করেন, কিন্তু এই দিন চন্দ্রগ্রহণ থাকার জন্য বেশিরভাগ মন্দির বন্ধ ছিল। সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে চন্দ্রকূপ। এই কূপটি এতই পবিত্র ও রহস্যময় যে এখান থেকে মানুষের ভবিষ্যের আভাস পাওয়া যায়। অর্থাৎ যদি এই কূপের জলে আপনি আপনার নিজের ছায়া যদি দেখতে পান, তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনার কোনো মৃত্যুর সম্ভাবনা নেই। বিকালবেলায় গিয়েছিলাম বাঙালিটোলা ঘুরতে। পায়ে হেঁটেই বাঙালিটোলা ঘুরতে হবে। প্রথম গিয়েছিলাম তারাবাড়ি দেখতে, কিন্তু চন্দ্রগ্রহণ থাকার জন্য সেটিও বন্ধ ছিল। তারপর চলে গিয়েছিলাম মদনপুরা দুর্গাবাটি দেখতে। যথারীতি একইভাবে এই মন্দিরটিও বন্ধ ছিল। তারপর ঘাটের কাছে বেশ কিছুটা সময় কাটিয়ে ঘরে ফিরে যাই খুব তাড়াতাড়ি, কারণ পরের দিন ভোরবেলাতেই আমাদের পূর্বা এক্সপ্রেসে টিকিট কাটানো ছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আবারও পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গা নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন।